টেমপ্লেটের ভূমিকাটা তোমাদের শুনলাম না। আচ্ছা, অনেকে লেটে আসছেন তাই না? আচ্ছা, ইমেল টেমপ্লেটটা আমি আরেকবার একটু আপনাদেরকে শর্টকাটে বলে দিচ্ছি, দেখে নেন। আমরা ইমেইলে অনেক সময় এই ধরনের কিছু মেসেজ পাই, কিছু ইনফরমেশন পাই। আমি আরেকবার রিপিট করতেছি, ইমেইলে আমরা এই ধরনের কিছু ইনফরমেশন পাই, এই ধরনের কিছু মেইল পাই। এগুলো হচ্ছে বিভিন্ন সফটওয়্যার কোম্পানি কিংবা অনেক ই কমার্স ডেভেলপমেন্ট কোম্পানি বা ই কমার্স ওয়েবসাইট কোম্পানি, অনেকের আমরা ইমেল টেমপ্লেট পাই। ইমেল টেমপ্লেট আমরা দেখতেছি, এটা একটা ই কমার্সের জন্য ইমেল টেমপ্লেট। আমরা দেখতে পাচ্ছি কিছু প্রোডাক্ট আছে, আমরা এখান থেকে বাই করতে চাইলে বাই করতে পারবো বা অর্ডার দিতে পারবো বা এদের ওয়েবসাইটটাতে ভিজিট করতে পারবো। মেইনলি ব্যাপারটা হচ্ছে যে প্রমোশনগুলো থাকতেছে সেই প্রমোশনগুলো আমরা এখান থেকে পাচ্ছি, বা যে ইনফরমেশনগুলো তারা পাস করতেছে নিউজ লেটারের মাধ্যমে, সেই নিউজ লেটারটা আমরা কিভাবে তৈরি করতে পারি সেটা আমরা দেখতেছি এখন। নিউজ লেটার তৈরি করার জন্য আমাদের কিছু কম্পালসারি রুলস আছে। ফার্স্ট রুলস হচ্ছে আমরা এই কোডটা আমাদেরকে একটা HTML ফাইলে করতে হবে, কারণ হচ্ছে আমাদের কোডটা কপি করে তারপরে মেইল চিম্পের মাধ্যমে পেস্ট করে আমাদের সবার কাছে ইমেল টেমপ্লেটটা সেন্ড করতে হয়, যেটা আমি আজকে আপনাদেরকে একটু পরে দেখাবো ডেভেলপ হওয়ার পর। আর এইখানে আমাদেরকে ইনলাইন সিএসএস করতে হবে, কারণ আমি যেহেতু বললাম যে আমাদেরকে কোডটা কপি করে পেস্ট করতে হচ্ছে, সো আমরা দুটো ফাইলের কোড কখনো কপি করে এক জায়গায় পেস্ট করতে পারবো না। এটা হচ্ছে ফার্স্ট কমপ্লেক্সিটি। সেকেন্ড কমপ্লেক্সিটি হচ্ছে ইমেজ। যে ইমেজেসগুলো আমরা ইউজ করবো সেই ইমেজেসগুলোকে আমরা এর ভিতরে কপি করে পেস্ট করার কোনো অপরচুনিটি নাই, যেহেতু এটা একটা কম্পাইলার, একটা টেক্সট এডিটর। সো একটা এডিটরের ভিতরে কখনোই স্বাভাবিক কথা আমরা কি সাবলাইম টেক্সটে কখনো একটা ইমেজকে রাখতে পারবো না। সো আমাদেরকে কি করতে হবে, ইমেজ থেকে কোনো একটা লাইভ সার্ভারে আমাদেরকে আপলোড করতে হবে এবং সেটার ইউআরএল লিঙ্কটা নিয়ে আমাদের সোর্স কোডের ভিতরে মানে ইনক্লুড করে দিতে হবে, যেভাবে আমরা ইমেল টেমপ্লেটে একটা ইমেজকে ইনক্লুড করতে পারি। শিওর? সার্ভারে একটা লিংক করতে পারি, সেটা ইমেল টেমপ্লেটের আসলে স্ট্যান্ডার্ড রুলস না। আপনি কোথায় যেটা করতে পারেন, বাট এটা রুলস কি? হ্যাঁ, কাজ হবে, বাট এটা রুলস না। ঠিক আছে, ইমেল টেমপ্লেটের রুলস একটাই, আপনাকে ইনলাইন সিএসএস করতে হবে, কারণ ফাইল আমাদের এখানে একটা। ঠিক আছে, সো আমরা দেখবো যে এখন কিভাবে ইমেল টেমপ্লেটের কোডটা আমরা করতে পারি। সো একটু নিউজলেটার বলে না, এটার কয়েকটা নাম আছে। এটা হচ্ছে একটা ইমেল টেমপ্লেট, নিউজ লেটার, মেইলচিম্পের নিউজ লেটার, মেইলচিম্প টেমপ্লেট, অনেকগুলো নাম আছে। ঠিক আছে, যেটাই বলেন না কেন কাজে একই, ডিজাইন এইভাবেই আপনার কাছে আসবে, এইভাবে আপনাকে কাজ করতে হবে এবং এইভাবে আপনাকে ডেভেলপ করতে হবে। এখন ঘটনা হচ্ছে এটার একটা উইথ আছে, কিছু ইমেল টেমপ্লেট হয় উইথে অনেক বেশি, কিছু ইমেল টেমপ্লেট হয় একটা নির্দিষ্ট লেয়ারের ভিতরে থাকে। এটার মিনিমাম উইথ হচ্ছে 500 পিক্সেল। একটা ইমেল টেমপ্লেট কখনো 500 পিক্সেলের নিচে হতে পারবে না, ম্যাক্সিমাম 750 পিক্সেল পর্যন্ত হতে পারবে। এর ভিতরে আপনাকে আপনার ডিজাইন অনুযায়ী আপনাকে উইথ ডিফাইন করে নিতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, সো আমরা ইমেল টেমপ্লেট ডেভেলপ করার জন্য যেটা করতেছি, আমরা গুগল থেকে গুগলে যদি আমরা সার্চ দিই রেসপন্সিভ ইমেল টেমপ্লেট, তাহলে রেসপন্সিভ ইমেল টেমপ্লেট মাস্টার নামে যদি আমরা একটা সার্চ দিই তাহলে আমরা এই একটা ফাইল পাবো, যেই ফাইলটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট কিছু ডামি ডাটা, কিছু ডেমো দিয়ে আমাদেরকে এখানে তৈরি করে দেওয়া আছে। আর এইটার কাজ হচ্ছে, এই ফাইলটা যদি আমরা একটু ভালো মতো কোডটা দেখি তাহলে দেখতে পারবো যে এটার হেড পার্টের ভিতরে আমাদের iOS, অ্যান্ড্রয়েড, তারপরে হচ্ছে উইন্ডোজ, সাফারি, যত ধরনের ব্রাউজার, যত ধরনের ডিভাইস আছে, সমস্ত ডিভাইসে যেন আমাদের এই ইমেল নিউজলেটারটা রেসপন্সিভের জন্য কাজ করে। অর্থাৎ আমরা মোবাইল থেকে একটা ইমেল পাইছি, মোবাইল থেকে আমি ঢুকতেছি, মোবাইলে আমার একটা রেসপন্সিভ, অ্যান্ড্রয়েডের রেসপন্সিভ, iOS এর রেসপন্সিভ, সব জায়গায় রেসপন্সিভ, সেটার কোডগুলো আমাদের এখানে বাই ডিফল্ট করে দেওয়া আছে। আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র এইখানে আমাদের যে বডি ট্যাগটা আছে সেই বডি ট্যাগের ভিতরে যাওয়া। আমরা একটু আসি, বডি ট্যাগের ভিতরে আমাদের এখানে সব টেবিল করে করে TDTR এর ভিতরে সমস্ত কোডগুলো রাখা আছে। সেই কোডগুলোকে কাস্টমাইজেশন করা, আমি বেসিক HTML জানি, আমি বেসিক CSS জানি, আমাকে কাস্টমাইজেশন করে এই ইমেল টেমপ্লেটটাকে আমাদের ডিজাইন অনুযায়ী বানাতে হবে। ক্লিয়ার? এখন কাস্টমাইজেশনটা যে আমি করব, কাস্টমাইজেশনটা করার সময় আমার অবশ্যই খেয়াল রাখতে হবে, আমি বারবার প্রত্যেকটা সেকশন চেক করব যে আমার রেসপন্সিভটা ঠিক আছে কি নাই, কারণ এখানে একটা কমপ্লেক্সিটি আছে, আমরা ডিরেক্টলি ডিভ ইউজ করে করতে পারবো না। আপনারা এখানে দেখতেছেন যেখানে টেবিল, TRTD, টেবিল, TRTD, টেবিলের ভিতরে হচ্ছে সমস্ত কোড। এতদিন আমরা ডিভের ভিতরে মানে ডিভের ভিতরে ডিভ, যেটাকে নেস্টেড ডিভ বলা হয়ে থাকে, আবার সেই ডিভের ভিতরে ডিভকেও আমরা 2 ভাগে 3 ভাগে ভাগ করতেছি, যেটাকে নেস্টেড ডিভের মধ্যে আমরা ইউজ করতেছি। সো এইরকম এখন টেবিলকে আমরা কিভাবে নেস্টেড করে তৈরি করতে পারি বা আমরা কাজ করতে পারি সেটার পুরো এক্সাম্পল আমাদের এখানে দিয়ে দেওয়া আছে, জাস্ট আমরা এটাকে বুঝে বুঝে কাস্টমাইজেশন করব। ক্লিয়ার? সো এখন আমার ফার্স্ট কাজ হচ্ছে আমরা একটু আমাদের পিএইচডিটা দেখি। আমাদের পিএইচডি ছিল হচ্ছে এইটা। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের পিএইচডিটাতে টপ সেকশনে একটা বর্ডার কালার আছে। টপ সেকশনের উপরে কি কোনো ইনফরমেশন আছে? টপ সেকশনের উপরে কোনো ইনফরমেশন নাই, বাট এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা ইনফরমেশন আছে, তাই না?
সো আমাদেরকে এটা আউট করতে হবে ফার্স্ট। এটার আমাদের হিডার সেকশনটা আমরা একটু দেখে নেই। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, ইন্ট্রোডাকশন হিডার, সাব হিডার, তারপরে একটা ডামি টেক্সট, লরেম ইপসামের মতন একটা ডামি টেক্সট দেওয়া আছে। এই সেকশনটাকে আমাদের রিপ্লেস করতে হবে কিভাবে? এই সেকশনটাকে আমাদের রিপ্লেস করতে হবে আমাদের এই ডিজাইনটা দিয়ে, তাই না? এক্স্যাক্টলি তো এটাই নাকি? সো আমরা দেখবো যে এটা আমরা কিভাবে করতে পারি। আর তার আগে আমি আপনাদেরকে আরেকবার একটু দেখাই দিতে চাচ্ছি যে এই যে নিউজ লেটারটা আছে, ইটস রেসপন্সিভ। আপনি যে কোনো ব্রাউজারের জন্য বা যে কোনো কিছুর জন্য আপনি এটাকে ইউজ করতে পারেন। হ্যাং করছে, সরি। ওকে, দেখেন এটা কি রেসপন্সিভ? কি মনে হচ্ছে আপনাদের কাছে? রেসপন্সিভ। নিচে কোনো বার আছে, প্রোগ্রেস বার? তার মানে এটা 100% রেসপন্সিভ। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা এই পিএইচডিটাকে আমাদের এই কোডে আনতে পারি। আর আমি অলরেডি ইমেজগুলোকে স্লাইস করে রাখছি, সেই ইমেজগুলোকে আমি আপাতত ফোল্ডারে রাখছি। আমি আপাতত এটাকে লাইভে সেন্ড করতেছি না, বাট যখন আমি সেন্ড করবো তখন আমার ইমেজগুলোকে সার্ভারে রাখতে হবে। ক্লিয়ার? সো আমরা এখন স্টার্ট করতেছি। সবাই খেয়াল করবেন যে কিভাবে আমি কাজটা করতেছি। ওকে, ফার্স্ট কথা হচ্ছে আমার টেবিলের ভিতরে আমি দেখতে পাচ্ছি আমাদের একটা ইমেল হিডার আছে। সো ইমেল হিডারের কোডটা হচ্ছে আমার এইখানে। ভিডিও অন আছে? ভিডিও অন আছে? আমরা আমাদের বোঝার সুবিধার্থে এই সেকশনগুলো একটু টেনে বাম পাশে নিয়ে আসি। বাম পাশে নিয়ে আসতে হলে আমাদেরকে কি করতে হয় জানা আছে? এইটুকুকে আমরা একটু টেনে নিয়ে আসি যাতে আমরা একটু ভালো মতো বুঝতে পারি। ওকে, ইমেল হেডার এখান থেকে শুরু হচ্ছে। আমাদের ফার্স্ট কন্টেন্ট কি ছিল? ইফ ইউ ক্যান্ট সি দিস মেসেজ, ট্রাই টু মেক ইট শর্ট। এটা ছিল না এখানে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইফ ইউ ক্যান্ট সি দিস মেসেজ। তো এইখানে যেটা বলতেছিলাম যে টেবিলের ভিতরে দেখেন ডিভ ইউজ করা আছে, বাট ডিভের ভিতরে কিন্তু টেবিল ইউজ করা নাই। ক্লিয়ার? এখানে আমরা দেখতে পাচ্ছি ডিভের ভিতরে টেবিল ইউজ করা আছে। আর এখানে সব জায়গায় ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস কিভাবে করতে হয় আই বিলিভ এটা আপনারা জানেন। ওকে, সো আমি যে কাজটা করতে যাচ্ছি এখন, এই টিডিটা এখান থেকে যদি আমরা টিভি ইউজ করি তাহলে টিভির মধ্যে রাখতে হবে। এক্স্যাক্টলি। ইমেল টেম্পলেট। ওকে, সো আমরা এই টেবিলটা টোটালটা আমরা ডিলিট করে দিচ্ছি। আমরা এই টেবিলটাকে রাখলাম না। আমরা যদি এখন একবার রিলোড দিই, দেখতেছি উপরে এখন ব্ল্যাঙ্ক স্পেস আছে। ব্ল্যাঙ্ক স্পেসটাকে সরাতে গেলে আমাদেরকে কী করতে হবে? এই পুরো টেবিলটাকে আমাদের আউট করে দিতে হবে, এই পুরো টেবিলটাকে। তো টেবিল এখানে শুরু হচ্ছে এখান থেকে, তাহলে আমরা এখান থেকে পুরো টেবিলটাকে আউট করে দিচ্ছি। আমরা রিলোড দিলাম, আমাদের এখনো যায়নি। হিডারের যে রোটা ছিল সে পুরো রোটাকে আমি আউট করে দিলাম। সো আমাদের উপরের বর্ডারটা চলে গেল, উপরে যে ব্ল্যাঙ্ক স্পেসটা ছিল সেটা চলে গেল। ইন্ট্রোডাকশন হিডারের টেবিল সেকশনটাতে আসতে হবে। এটা ফুল উইথ না? আমাদের ডিজাইন কি ফুল উইথ? এই জায়গাটা ফুল উইথ না? ফুল উইথ। সো আমাদেরকে আমাদের কাজ করার জন্য সেকশনটা একবারে পারফেক্ট। সো এখানে আমরা যদি এখন খুঁজি, আমরা একটু এটাকে চাপাইনি, কারণ আসলে এখানে মেলাগুলো কোডগুলোকে এক জায়গায় দেখাটাও খুব ক্রিটিক্যাল। বাপরে বাপ, লাইনে একটা করে কোড কেমনে সম্ভব?
ওকে, মোটামুটি হয়ে গেছে। সো আমরা হিডার সেকশনে তো এখন আসলাম। আমরা আগের ডিফটা আমরা সরাই দিয়েছিলাম, আগের টেবিলটা। এখন আমরা হিডার সেকশনে আসলাম। হিডার সেকশনে আমরা দেখতে পাচ্ছি কি ইন্ট্রোডাকশন হিডার, তাই না? ইন্ট্রোডাকশন হিডার লেখাটা কোথায়? এই যে ইন্ট্রোডাকশন হিডার লেখাটা। সো এই জায়গায় মেইনলি আমাদের কি রিপ্লেস হবে? আমাদের ইমেজটা রিপ্লেস হবে, তাই না? তো আমরা এইখানে যে H1 ট্যাগটা আছে এটা আমাদের রাখার কোনো দরকার আছে? ইনলাইন সিএসএস সহ আমরা তুলে দিলাম। সাব হেডারটা রাখার কোনো দরকার আছে? দরকার নাই। আমাদের এই ডিফটা মানে এই কন্টেন্টগুলো রাখার কোনো দরকার আছে? আমরা এই ডিফটাও তুলে দিলাম। সো আমাদের এইটা ছিল আমাদের স্পেস। এখন আমরা এখানে চাইলে পারে ইমেজ ট্যাগ ইউজ করব। ইমেজ ট্যাগ ইউজ করে আমরা আমাদের লগো ইমেজটাকে নিয়ে আসবো। সো আমাদের লগোটা কোথায়? লগো.png হচ্ছে আমাদের ইমেজ। সো লগো ইমেজটাকে আমরা নিয়ে আসলাম, ডিরেক্ট লগোটাকে বসাই দিলাম। এটাতে আমি একটা ইনলাইন সিএসএস করতেছি উইথ কত দেবো বলেন তো? 100%। উইথ 100%। এটার একটা বুটস্ট্র্যাপ একটা ক্লাস আছে, ক্লাসটার নাম কি? img-responsive, ইমেজ রেসপন্সিভ। সো সেখানে প্রপার্টি কি কি আছে? ডিসপ্লে ব্লক উইথ 100%। ওকে, সো আমাদের ইমেজটা সেট হলো। আমরা এখন একটু রিলোড দিয়ে দেখি। ইমেজটা আসছে, বাট ইমেজটাকে দেখতে অড লাগতেছে কারণ আমাদের ডিজাইন অনুযায়ী এখনো হয়নি। সো আমাদের ডিজাইন অনুযায়ী ইমেজটা ছিল সেন্টারে, আমাদের উপরে একটা বর্ডার ছিল এবং আমাদের ব্যাকগ্রাউন্ড ছিল হোয়াইট। সো এটাকে আমরা কীভাবে করতে পারি এখন? সো আমাদেরকে দেখতে হবে এখানে যে আমাদের যে টেবিলটার ভিতরে আমরা কোডটা করতেছি, ফর এক্সাম্পল বর্ডার ব্যাকগ্রাউন্ড কালার, দেখছেন ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের দেওয়া আছে ব্লু। সো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে কি করব? হোয়াইট করে দেব। ফন্ট কালার আমাদের দেওয়া আছে হোয়াইট। আপাতত সেটাকে আমরা বোঝার জন্য গ্রিন করে ব্ল্যাক করে রাখলাম। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট হয়ে গেছে, বাট ফন্ট আমাদের লগোটাকে দেখতে খুব একটা ভালো লাগতেছে না। সো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা ইন্সপেক্ট করতে পারি। আজকে আমাকে কে জানি কোশ্চেন করছিলাম, আমি ঠিক ভুলে গেছি, যে ইন্সপেক্ট এলিমেন্টের ব্যবহারটা একটু ভালো মতো বোঝানোর জন্য। সো দেখেন আমি ইন্সপেক্ট এলিমেন্ট ওপেন করলাম, আমাদের বাম পাশে একটা অ্যারো আছে। আমরা যদি অ্যারোটা সিলেক্ট করি, অর্থাৎ অ্যারোটা ব্লু হয়ে গেল, তারপরে আমরা যেই এলিমেন্টটাকে চুজ করতে চাচ্ছি সেই এলিমেন্টটা আমি চাচ্ছি কাকে? এখন লগোটাকে। লগোর উপরে আমি ক্লিক করলাম। সো লগোতে আমার উইথ দেওয়া আছে 100%, যে কারণে আমার ইমেজটা লাগতেছে এইরকম, একটু স্ট্রেচ লাগতেছে। খালি চোখে বোঝা যাচ্ছে যে ইমেজটাকে টেনে লম্বা করা হয়েছে, তাই না? স্ট্রেচ লাগতেছে না, ঝাপসা ঝাপসা লাগতেছে না? আমাদের ইমেজ যেন কখনো ওয়েবসাইট ডেভেলপমেন্ট হোক আর ইমেল টেমপ্লেট ডেভেলপমেন্ট হোক, কখনো যেন আমাদের ইমেজ স্ট্রেচ না হয়, এইটাতে আমাদেরকে খেয়াল রাখতে হবে। ইজ ইট ক্লিয়ার? সো আমরা 100% উইথটাকে একটু কমায় দিচ্ছি দেখার জন্য যে ইমেজটা কি পারফেক্টলি হচ্ছে কিনা বা পারফেক্টলি বোঝা যাচ্ছে কিনা। সো এখন মোটামুটিভাবে কিন্তু আমি বলতে পারি 70%-এ আমাদের লোগোটা পারফেক্ট, কোনো স্ট্রেচ ভাব কিংবা কোনো ঝাপসা ভাব নাই আছে। তো আমরা এই 70%টাকেই ইউজ করতেছি আমাদের উইথ হিসেবে। সো আমরা যেখানে ইউজ করছিলাম আমরা 100%, সেখানে আমরা 70% দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের এই সেকশনটাতে একটা বর্ডার টপ একটা কালার ছিল না? সেই কালারটা আমরা এখন একটু দেখি। সো আমরা কালারটাকে কিভাবে পেতে পারি? আমরা একটা টুলস ইউজ করতেছি, করে আমরা এখানে যদি একবার ক্লিক করি কালারটা আমাদের নিচে সিলেক্ট হয়ে গেছে, তাই না? আমরা কালারটাতে গেলাম এবং HTML কালার কোডটা আমরা নিয়ে নিলাম। নিয়ে আমাদের যে কোডটা ছিল, যেখানে আমরা এটা ইউজ করছি, ইমেজটা ইউজ করছি, তার উপরে আমরা এখানে টেবিল কিংবা টিডি, এই টিডিতে আমরা একটা স্টাইল দিতে পারি, বর্ডার টপ 3 পিক্সেল সলিড। আমরা কালার কোডটা ইউজ করলাম। আমরা একটু চেক করে দেখবো যে আমাদের কালার কোডটা পাচ্ছে কিনা। সো আমরা রিলোড দিলাম, রিলোড দিলে দেখতে পারতেছি আমাদের কালার কোডটা পাচ্ছে। বাট আমরা ডিজাইনে দেখতে পারতেছি ডিজাইনে আমাদের কালার কোডটা আরেকটু উইথ মানে হাইটটা আরেকটু বেশি ছিল আমাদের, তাই না? তাহলে আমাদের কালার কোডটাতে এখন কতটুকু হাইট দিলে পরে আমাদের পারফেক্ট লাগতে পারো। আমরা ডিরেক্টলি কোডে না যে ইন্সপেক্ট এলিমেন্টেই কোড করতেছি, আমরা একবার আউটপুটটা দেখে পরে আউটপুটটা সেভ করব। ওকে, সো আমরা যে টিডিতে সেভ করছিলাম সেটা আমরা 3 পিক্সেল দিছিলাম। আমরা এটাকে একটু দেখি 4, 5, 6, আমরা 6 পিক্সেল রাখলাম। ওকে, কঠিন লাগতেছে নাকি আপনাদের কাছে? কঠিন লাগলে বলেন কিন্তু আমাকে। 6 পিক্সেল রাখলাম, রিলোড দিলাম, আমাদের বর্ডার টপ লগো হয়ে গেল, বর্ডার টপ এবং লগো হয়ে গেছে। পরের সেকশনটা কি? আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, তাই না? একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে আমাদের। সো ব্যাকগ্রাউন্ড ইমেজটার উপরে কিন্তু আবার কন্টেন্টও আছে, আমরা দেখতে পাচ্ছি। সো আমরা ইমেল টেমপ্লেট যখন ডেভেলপ করবো, আমরা ওই ইমেজটার কোথায়, এইটা হচ্ছে আমাদের সেই ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ। আমরা ইমেজটা একটু ওপেন করে দেখি, এই ইমেজের উপরে কিন্তু আমাদের কন্টেন্ট নাই। তাহলে কি করতে হবে? আমাদেরকে ইমেজটা নিতে হবে, ইমেজটা নিয়ে আমাদেরকে কন্টেন্ট হিসেবে সেট করতে হবে।
বাট কী হলো ইমেজটা আসতেছে না কেন? ওকে আসছে। সেই এই ইমেজটাকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা কীভাবে নিতে পারি আমরা সেটা এখন দেখবো। সো এটা তো একটা সেকেন্ড কলাম দেখতেছি আমরা, তাই না? আমরা এই সেকেন্ড কলামটা ইউজ করবো না, আমরা একটা ফুল উইথের কলাম, ফর এক্সাম্পল এই কলামটাকে আমরা এই জায়গায় নিয়ে এসে ইউজ করব। ঠিক আছে, এই কলামটাকে আমরা নিয়ে এসে খুব সুন্দরভাবে ইউজ করতে পারি কি না? সো এই কলামটাকে আমরা এখন ইউজ করব। আমরা এই কলামটার এই জায়গাটাকে আমরা একটু লোকেট করে নিই। এই জায়গাটা কোথায় আছে? এই জায়গাটাতে একটা ইমেজ আছে। সো ইমেজের লিঙ্ক হচ্ছে এইটা। সো আমরা আমাদের কোডে এসে যখন ফার্স্ট টাইম সার্চ করব, প্রথমবার যে লিঙ্কটাকে পাচ্ছে এটা অবশ্যই সেই সেকশনটা। তো আমরা যেটা করব এখন এই সেকশনটাকে মডিউল র ওখান থেকে শুরু করে এই পর্যন্ত এই কোডটাকে আমরা নিয়ে যাব। সো মডিউল র এই কোডটাকে আমরা এখান থেকে কপি করলাম, এখান থেকে আমরা ডিলিট করলাম না ইন ফিউচারে ব্যবহারের জন্য, বাট আমরা এটাকে কপি করলাম। কপি করে আমাদের যেখানে হেড পার্টটা শুরু হচ্ছে, শেষ হচ্ছে, কোথায় আমাদের সেই পার্টটা? আরও উপরে মনে হয়, আরও উপরে, এই যে এইখানে না, এই যে এখানে আমরা শেষ করলাম। তাহলে এটা আমরা শেষ করছি কোথায়? এই জায়গায় শেষ করছি, তাই না? মডিউল র আমাদের এখানে কমেন্ট লাইন দিয়ে দেওয়া আছে সবার বোঝার সুবিধার্থে। সো মডিউল র যেখানে শেষ হয়েছে তারপরে আমরা শুরু করতেছি পরের সেকশনটা। একবার একটু এখন রিলোড দিয়ে দেখি আমরা। সো এক্স্যাক্টলি যা চাচ্ছিলাম তা হয়ে গেছে। মা আসসালামু আলাইকুম। মা আসসালামু আলাইকুম। ক্লাসে আছি মা। বুঝি না মা। তাই না? আচ্ছা আমি বাসায় যে তোমার সাথে কথা বলি মা। আচ্ছা আল্লাহ হাফিজ। সো আমরা কি করলাম এখানে বলেন তো? জাস্ট ইমেজটার লোকেশনটা চেঞ্জ করে দিছি নাকি? সো আমরা যদি এখন এটাকে রিলোড দেই, আমাদের কাঙ্ক্ষিত ইমেজটা কি চলে আসছে? বাট ইমেজটাকে আমরা নিয়েছি কার ভিতরে? ইমেজ ট্যাগের ভিতরে নিয়েছি। ইমেজ ট্যাগের ভিতরে নেওয়াতে এখন যদি আমরা একটা ডিভ ডিক্লেয়ার করি, এখন একটা ডিভ ডিক্লেয়ার করে সেখানে যদি আমরা এই কন্টেন্টগুলো লেখার চেষ্টা করি, এটা কি গুড প্র্যাকটিস হবে? মার্জিন টপ করা, মার্জিন মাইনাস করা, পজিশনটাকে ঠিক করা, ইমেজের সাথে আবার লেখাটাকে কনফ্লিক্ট করা, গুড প্র্যাকটিস হবে? তাহলে বেস্ট প্র্যাকটিস কি হবে? টেবিলের ভিতরে যদি ইমেজটাকে ডিফাইন করতে পারি তাহলে সেটা কি বেস্ট প্র্যাকটিস হয় কি না? তাই না? মানে বুঝতে পারছি আপনাদেরকে? আমাদের যে টেবিলটা নেওয়া আছে, অর্থাৎ যে ডিফটা নেওয়া আছে, ডিফের ব্যাকগ্রাউন্ডে আমরা সিএসএস থেকে ইমেজ নিতাম না? সেম কাজটা যদি আমরা টেবিলের রো থেকে যদি আমরা ইমেজটা নেই এবং টেবিলের ভিতরে যদি কোড করি, তাহলে ওই ব্যাকগ্রাউন্ডের উপরে আমাদের কোডগুলো অটোমেটিক্যালি চলে আসতেছে কিনা? ক্লিয়ার জিনিসটা? সো আমরা যে কাজটা করতে পারি, এখানে আমরা ইমেজটাকে নিছি ইমেজ ট্যাগের ভিতরে, বাট আমরা এটাকে ইমেজ ট্যাগে না নিয়ে নেব কোথায়? টেবিলের ভিতরে। সো টেবিলটা কোথায়? টিডি ক্লাস কি? ইমেজ কন্টেন্ট। এখানে আমাদেরকে বিজি ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ অথবা শুধু ব্যাকগ্রাউন্ড, আমরা একটু গুগলে সার্চ করে নিই, একটু গুগলে সার্চ করি, কারণ এটা এক্স্যাক্টলি আমার নিজেরও মনে নাই, অনেকদিন পর ইমেল টেম্পলেট হাতে নিছি আর কি। ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপরে একবার শিওর হয়নি। ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা ইউজ করি সিএসএস এ, বাট টেবিলে ইউজ করার জন্য একটু চেঞ্জ আছে, ঠিক আছে? এই জন্য আমি বারবার বলতেছি। ব্যাকগ্রাউন্ড ইমেজ হচ্ছে সিএসএস এর জন্য। এইখানে আমরা দেখতে পারি শুধু ব্যাকগ্রাউন্ড, কোনো ইমেজ ইউজ করতে পারবো না। ক্লিয়ার? শুধু ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে আমাদেরকে। সো আমরা এখানে যে কাজটা করতেছি, টিডি এর ভিতরে অথবা ডিরেক্টলি আমাদের যে টেবিলটা ছিল সেই টেবিলের ভিতরে ব্যাকগ্রাউন্ড ইকুয়াল ডাবল কোটেশন। ইমেল টেম্পলেটের টেবিলে যদি আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ তৈরি করতে যান, সেক্ষেত্রে আপনাকে এই ব্যাকগ্রাউন্ড শব্দটা লিখতে হবে, আপনি ব্যাকগ্রাউন্ড ড্যাশ ইমেজ এটা ইউজ করতে পারবেন না। সো আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আমাদের বডি ব্যাকগ্রাউন্ডের ভিতরে রাখলাম এবং এই ইমেজ ট্যাগটাকে এখন আমরা আউট করে দিলাম। যদি আমরা এখন রিলোড দেই, ওকে, রিলোড দিলে পরে আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না, বাট আমরা যদি এখন ভিতরে কিছু কন্টেন্ট রাখি, আমরা দেখতে পাচ্ছি ইমেজটা পিছনে আছে। তার মানে কি হচ্ছে? যদি আমাদের কন্টেন্ট থাকে তাহলে আমরা ইমেজটা দেখতে পারবো ঠিক সিএসএস এর মতন, আর যদি কন্টেন্ট না থাকে তাহলে আমরা ইমেজটা দেখতে পারবো না। এটুকু ক্লিয়ার সবার? ওকে, এখন দেখবো আমরা যে আমাদের ডিজাইনটা কি ছিল। আমরা আমাদের ডিজাইনটা দেখতেছি। এখন রাইট সাইডে আমাদের কয়েকটা কথা ছিল।
এই কন্টেন্টগুলোকে এখন আমাদের সেট করতে হবে। সো আমরা কন্টেন্টগুলোকে নিচ্ছি প্রথমে। সো কন্টেন্টগুলোকে আমরা H1 ট্যাগের ভিতরে রাখতেছি, রাখলাম। প্রাইভেট লেভেলের পর আমাদের একটা বিয়ার ট্যাগ ছিল, তাই না? ব্রেক ট্যাগ নাকি? ওকে, আমরা এইটুকু রাখলাম। আমরা একটু আউটপুটটা দেখি। এইটা হচ্ছে সোফার আমাদের আউটপুট, বাট আমাদের এখন কি করতে হবে? এটাকে সিএসএস নিয়ে কাজ করতে হবে। সো আমরা একটা H1 ট্যাগ রাখছি। আমাদের ডিজাইনের ভিতরে আরেকটা কি আছে? একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে। বাট আমাকে বলেন, আমরা তো কন্টেন্ট রাখলে পারে আমাদের ডিজাইনটা শো হচ্ছে, তাই না? কন্টেন্ট যদি আমরা রাখি তাহলে আমাদের ডিজাইনটা শো হচ্ছে। সো এখানে H1 ট্যাগটা রাখবো, আবার P ট্যাগ রাখবো, বাট ডিজাইনে আমরা দেখতে পারতেছি উপরে এবং নিচে কিছু ফাঁকা জায়গা আছে। সো আমাদের তো এই জায়গায় কোনো কন্টেন্ট থাকবে না। আমরা কি ক্লাস এখানে ইউজ করতে পারি বা কি প্রপার্টি ইউজ করতে পারি? মার্জিন। মার্জিন এই সমস্ত জায়গায় ইউজ করাটা গুড প্র্যাকটিস না। এই সমস্ত জায়গায় আমরা মার্জিন ইউজ করবো না, এই সমস্ত জায়গায় আমরা প্যাডিং ইউজ করবো। ক্লিয়ার? মার্জিন ইউজ করবো পুরো এলিমেন্টটাকে যদি আমরা সরাতে চাই সেক্ষেত্রে, বাট আমরা ভিতর থেকে জায়গা নিতে চাচ্ছি। এইটা কি মার্জিন কোথায় ইউজ করে, প্যাডিং কোথায় ইউজ করে, একটু কনসেপ্টটা ক্লিয়ার করেন। মার্জিন ইউজ করব আমি তখন যখন আমার এই এলিমেন্টটাকে আমি সরাতে চাচ্ছি। ক্লিয়ার সবাই? বাট প্যাডিং আমি ইউজ করব কখন? যখন এই এলিমেন্টটাকে আমি ঠিক জায়গায় রেখে না নড়ায়ে চারিদিক থেকে জায়গা নিতে চাচ্ছি, তখন আমি প্যাডিং ইউজ করব। সো মার্জিন কোথায় ইউজ করতে হয়, প্যাডিং কোথায় ইউজ করতে হয়, কনসেপ্ট ক্লিয়ার? ওকে, পারফেক্ট। সো আমি এখন একটা কাজ করতে যাচ্ছি এখানে আমার ডিজাইনিং এর সুবিধার জন্য, আমার কোডিং এর সুবিধার জন্য। সেটা কি? এই যে দুইটা সেকশন আছে, একটা H1 একটা P ট্যাগ, এই দুটোকে আমি একটা ডিভের ভিতরে নিচ্ছি। ক্লিয়ার? এবং ডিভটার আমি প্যাডিং টপ এবং প্যাডিং বটম দেব। তাহলে আমার কি H1 এর প্যাডিং টপ দিতে হচ্ছে, P এর প্যাডিং বটম দিতে হচ্ছে? আমি একটা ক্লাসের একটা ডিভের প্যাডিং টপ দেবো, প্যাডিং বটম দেবো। আমার মধ্যখানের কন্টেন্টগুলো যা থাকবে তাই থাকবে, আমার স্পেসটা অটো ক্রিয়েট হয়ে যাচ্ছে, তাই না? সো সেই কাজটা আমি এখন করব। আমাদের লাইন ব্রেকটা কোথায় ছিল? লাইন ব্রেকটা ছিল এন্ড এর পর ব্রেক ট্যাগ। ওকে, সো আমি এই পুরো পি ট্যাগটাকে, আচ্ছা একটু ওকে, সো আমি H1 ট্যাগ এবং P ট্যাগ দুটাকে আমি কাট করে নিচ্ছি, কারণ এই দুটাকে আমি একটা ডিভের ভিতরে রাখবো এখন। আর ডিভ আমি এক্ষেত্রে ইউজ করতে পারি কারণ আমি টেবিলের রোয়ের ভিতরে আছি এখন একটা, ঠিক আছে? সো আমি এখানে ডিভ ইউজ করতে পারি কোনো সন্দেহ ছাড়াই। এবং তার ভিতরে আমি H1 ট্যাগটা এবং P ট্যাগটাকে আমি রাখলাম। এবং এই ডিভে আমি স্টাইলে ইউজ করতেছি, দিতাম, ইটস আপ টু আস, ইটস আপ টু আস। হ্যাঁ, সো আমি প্যাডিং টপ দিলাম 100 পিক্সেল এবং প্যাডিং বটম দিলাম ফর এক্সাম্পল 100 পিক্সেল। সো আমরা এখন একটু রিলোড দিয়ে দেখি আমাদের প্যাডিং টপ এবং প্যাডিং বটম কি পারফেক্টলি হয়েছে? হয় নাই? না হলে ইমেজটা পুরোটা কেমনে আসলো? আমি প্যাডিং টপ এবং প্যাডিং বটম মানে এই দুটো প্রপার্টি নিয়েছি শুধুমাত্র স্পেসের জন্য। দেখেন আগে ডিফল্ট সিচুয়েশন ছিল এইটা, এই কন্টেন্টের উপরে এবং নিচে কোনো প্যাডিং আছে? কোনো প্যাডিং নাই। প্যাডিং দিলে কি হচ্ছে, সে উপরে জায়গা নিচ্ছে এবং নিচে জায়গা নিচ্ছে। আমি সেই প্যাডিংটাই এখানে জাস্ট প্যাডিং টপে দিছি এবং প্যাডিং বটমে দিছি। সো এখন যদি আমরা রিলোড করি আমরা দেখতে পারতেছি যে আমাদের প্যাডিং নিয়ে নিচ্ছে এবং ইমেজটাও পারফেক্টলি হয়ে গেছে। হয়েছে কি না? হয়েছে। আমাদের কন্টেন্ট আছে কোথায় এখন? লেফটে আছে। কন্টেন্ট আমাদের কোথায় হওয়া উচিত ছিল? রাইটে হওয়া উচিত ছিল। সো সেটাকে আমরা কিভাবে করতে পারি? আমরা ডিজাইনটাতে আরেকবার একটু দেখতেছি। ফন্ট কালার হোয়াইট, এটার একটা নির্দিষ্ট ফন্ট সাইজ আছে। ফন্ট সাইজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 47.14 pt, এটাকে আমরা 48 পিক্সেল কাউন্ট করতে পারি। সো আমরা যেটা করব, আমরা সরাসরি ইন্সপেক্ট এলিমেন্টে যাচ্ছি। ইন্সপেক্ট এলিমেন্টে যে H1 এর জন্য এটাকে আমরা কালারের প্রপার্টি হোয়াইট, ফন্ট সাইজ 48 পিক্সেল, টেক্সট অ্যালাইন রাইট। এখন আমরা এলিমেন্টটাকে ডান দিক থেকে সরানোর জন্য
মার্জিন রাইট 5% ইউজ করলাম, বাট পার্সেন্ট আমি বলতেছি মাইকটা থেকে একটু ডান দিকে ছিল, তাহলে এখানে আমি 5% ইউজ না করে 2% ইউজ করতেছি। আচ্ছা, এখন কথা হচ্ছে পার্সেন্ট আমি এখানে কেন ইউজ করছি না, এখানে একটু ঘটনা আছে। এটা রাইটের টেক্সট না, এটা টেক্সট অ্যালাইনমেন্ট মিডিলে হবে, এটার। আচ্ছা, এটার ডিজাইনটা আমি করতেছি, তার আগে আমরা দেখে নিই। এখানে মার্জিনটা ইউজ করছি এই কারণে পিক্সেল ইউজ না করে, কারণ এইটা একটা HTML কোড, কোনো বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম নাই এখানে, বাট আমার এই জিনিসটাকে রেসপন্সিভ দরকার। এখন আমি যখন মোবাইল ডিভাইসে চলে যাচ্ছি, সে টোটাল 100%-এর কতটুকু জায়গা থেকে সরে আসবে এটা তাকে ডিফাইন করে দিতে হবে। আমি যদি ডেস্কটপেও পিক্সেল রাখি, মোবাইলেও পিক্সেল রাখি, তাহলে সে সেম পরিমাণ জায়গা সরবে। বাট যদি আমি এটাকে পার্সেন্টেজে এখন নিয়ে আসি, 100%-এর 5% সরে আসতেছে, 100%-এর 5% সরে আসতেছে, একটা সেন্স কাজ করতেছে তখন যে আমার টোটাল স্ক্রিনটাকে সে 100% ধরে নিচ্ছে। সো এই জায়গাগুলোতে পিক্সেলের চেয়ে পার্সেন্টেজ ইউজ করলে রেসপন্সিভের জন্য বেনিফিট পাওয়া যায়। প্যাডিং টপ এবং বটনটা সাধারণত পার্সেন্টেজ ইউজ করা হয় না, শুধুমাত্র উইথটা আমরা পার্সেন্টেজ ইউজ করবো, বা মার্জিনটা আমরা পার্সেন্টেজ ইউজ করবো। বাট প্যাডিং, মার্জিন, এটাকে আমরা মার্জিন আমরা ইউজ করতে পারি, বাট প্যাডিং কখনোই না, এটা গুড প্র্যাকটিস হবে না, একেবারেই গুড প্র্যাকটিস হবে না এটা। কারণ যতদিন হলো আমি এই প্রফেশনে আছি, কখনো আমি কাউকে দেখিনি যে প্যাডিংয়ে আপনার কখনো পার্সেন্টেজ ইউজ করছে। আপনি ম্যাক্সিমাম উইথের জন্য করতে পারেন, একেবারে বিপদে পড়ে গেলে আপনি মার্জিনের জন্য ইউজ করতে পারেন, বাট প্যাডিংয়ে কখনো না। সো আমাদেরকে একটা কাজ করতে হবে, আমাদের এই উপরের প্যাডিংটাকে একটু কমাতে হবে। আমরা যদি উপরের প্যাডিংটা দেখি, প্যাডিংটা আমাদের 100 পিক্সেল ছিল, এটাকে আমরা 70 পিক্সেল করলাম, 70 পিক্সেল অথবা 80 পিক্সেল করলাম। কেন 80 পিক্সেল করলাম? আমাদের ডিজাইন অনুযায়ী দেখতে পাচ্ছি আমাদের এই সোজাসুজি আছে, তাহলে আমাদের 80 পিক্সেল না, আরো কমাতে হবে। অ্যাজ আওয়ার ডিজাইন উই নিড 64 পিক্সেল বা 63 বা 65ই আমরা রাখি, 63 রাখি। 63 পিক্সেল হচ্ছে আমাদের একবারে ইকুয়াল। সো আমরা প্যাডিং টপটাকে 63 পিক্সেল করতেছি। কোথায় গেল? প্যাডিং টপটাকে আমরা 63 পিক্সেল করলাম। এখন দেখেন, আমি যদি এই যে ডিফটার নিছিলাম, এই ডিফটার একটা উইথ সেট করে দেই 60%, অথবা আর একটু বাড়ায় দিই 70%, এবং টেক্সট অ্যালাইন লেফট, আমাদের H1 এর টেক্সট অ্যালাইন রাইটটাকে আমরা তুলে দিলাম, আর ডিফটাকে আমরা ফ্লোট রাইট করে দিলাম। কিছু বুঝতে পারছেন কি করলাম? আমাদের ফন্টটাকে আমরা যদি এখন একটু কমাই দিই, 40 পিক্সেল আমাদের ছিল, বাট আমরা আমাদের ডিজাইনের সুবিধার্থে যদি একটু কমাই 40 পিক্সেল বা 38 পিক্সেল করি, আমাদের এই H1 কন্টেন্টটা, মাইকটা, ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমাদের কাছাকাছি হয়েছে, বাট ফুললি পারফেক্ট হয় নাই, কিন্তু ফুললি পারফেক্ট হয় নাই। নিচেরটা আমাদের আরেকটু বাড়বে। সো বাড়াইতে গেলে আমরা কি করতে পারি? ফন্ট সাইজই বাড়াইতে লাগবে, অন্য কোনো প্রপার্টি আমাদের নাই? আছে, লাইন হাইট একটা প্রপার্টি আছে। লাইন হাইট কি করে? 1 EM 2 EM, আমি যত লাইন হাইট বাড়াবো, আমার একটা লাইনের সাথে আরেকটা লাইনের ডিফারেন্স তত বাড়তে থাকবে। সো আমি এখানে EM না ইউজ করে আমি 10 পিক্সেল ইউজ করলাম। 10 পিক্সেল ইউজ করলে দেখতেছি একটা আরেকটার সাথে কি করতেছে? ওভারল্যাপিং করতেছে। তো আমি যদি এখন লাইন হাইটটাকে বাড়ায় দেই, আমার জিনিস ঠিক রেখে আমি ভিতরে একটা গ্যাপিং তৈরি করে দিতে পারতেছি না? ক্লিয়ার? সো দেখেন, আমরা ডিজাইনটা আরেকবার একটু দেখি। এনের মাঝামাঝি পর্যন্ত আমাদের মাইকটা ছিল, যেটাকে একবারে পুরো পিক্সেল পারফেক্ট বলে। সো আমরা লাইন হাইট কত পিক্সেল রাখলে আমাদের পারফেক্ট হচ্ছে? 45 পিক্সেল। এই প্রপার্টিগুলো কার জন্য? H1 এর জন্য। সো আমরা এই প্রপার্টিগুলোকে H1 এ প্লেস করে দিচ্ছি। আশা করি আপনাদের আজকের পর থেকে কারো ইন্সপেক্ট এলিমেন্ট নিয়ে কোনো টেনশন থাকবে না। সোফার যতটুকু করছি ততটুকু দিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার কথা।
আমি বারবার কোড করব, বারবার ব্রাউজারে যাব, বারবার রিলোড দেব, তার চেয়ে বেটার না যে সিএসএস কোডটাকে একবারে আমি ইন্সপেক্ট এলিমেন্টেই করে সেই কোডগুলোকে আমি আমার কোডের ভিতরে বসাই দিই, সময় বাঁচে, আমার জিনিসটার পারফেকশন আসে। সো আমার পিএইচডি টু এইচটিএমএল ডেভেলপমেন্ট করতে গেলে পরে আমার সময় কম লাগতেছে। সো আলটিমেটলি আমার সব দিক থেকে বোনাস আছে এখানে। এখন আমরা যাচ্ছি ডিভে। ডিভের প্যাডিং টপ, প্যাডিং বটম আছে, উইথটাকে নিলাম, সরি কপি হয়নি, ল্যাপটপটা এবার চেঞ্জ করাই লাগবে, আমার কোনো বুদ্ধি নেই। শিট, ল্যাপটপটা একবার আসার মারছিলাম আগের চোটে, তারপর থেকে ঝামেলাটা হয়েছে। ওকে, ফ্লোট রাইট। সো আমাদের মোটামুটিভাবে ডিভ এবং H1 এর প্রপার্টিগুলো নেওয়া শেষ। বাকি আছে কিছু, পি বাকি আছে। আমরা আগে এইটুকু সেকশন একটু রিলোড দিয়ে দেখি। ইটস লুকিং পারফেক্ট, রাইট? এনিওয়ান এনি কনফিউশন সো ফার? ওকে, মজা পাচ্ছেন না? পাচ্ছেন না? পিছন থেকে কোনো রিপ্লাই নাই, সবাই ঘুমিয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা নিয়েছেন ওই ইমেজটা দেখতে যাচ্ছে এখানে না, যেখানে আপনি স্লাইস করে রাখছেন। হ্যাঁ, স্লাইস রাখছেন যেখানে, এই যে ওটা ওপেন করেন, ইমেজটা ওপেন করব। হ্যাঁ, রিপিট হচ্ছে, নিচে রিপিট হচ্ছে, আমি ওটাই দেখতেছি। কোন জিনিসটা? এই যে এখানে নিচে পুরো ইমেজটা দেখেন আর এখানে দেখেন, নিচে মানে ওই যে এই যে এটা রিপিট হচ্ছে, নো প্রবলেম। আমাদের নিচে প্যাডিং বেশি নেওয়া আছে, এই কারণে রিপিট হচ্ছে। আমরা প্যাডিংটা কমাই দেবো। আমরা তো এখানে প্যাডিং প্রথমে দিয়ে রাখছিলাম 100 পিক্সেল, নিচে দিয়ে রাখছিলাম 100 পিক্সেল, বাট আমি কাজ করে শুরু করছি উপর থেকে। যখন আমি দেখলাম যে উপরে আমার কন্টেন্ট আছে এই পর্যন্ত, তখন আমি কি করলাম, উপর থেকে ওই কন্টেন্টটার কিন্তু প্যাডিংটা আমি কমাই দিয়েছি, 63 করে দিয়েছি। আমার নিচের এই সেকশনটা যখন করা হয়ে যাবে, আমি তো উপর থেকে ডেভেলপ করে নামতেছি, যখন এসে দেখবো এইখানে এই সেকশনে আমার প্যাডিং আমার এখনো রিপিট হচ্ছে, তখন আমি রিপিটটাকে বন্ধ করার জন্য কাজ করবো। যদি মনে হয় তাকে আমার প্যাডিং কমাই দিতে হবে, তখন আমি প্যাডিং কমাই দেবো। মোট কথা আমি উপর থেকে ফিনিশিং দিয়ে নিচে নামতেছি, ঠিক আছে? হ্যাঁ, জায়গা আছে, ওটাকে আমরা কমাই দেবো। ওটা আমি খেয়াল করছি, এই যে আমাদের ডিজাইনের ইমেজের ডানে এবং বামে একটু জায়গা আছে। আমি চাচ্ছি আগে এই সেকশনটাকে কমপ্লিট করে নিই। সো এখানে আমরা ডিজাইনটা দেখি। ডিজাইনটার পরে আমাদের শুরু হয়েছে এই লাইন দুইটা। সো আমরা এখন এই লাইন দুটোর জন্য কাজ করব। সো পি ট্যাগ, আমরা পি ট্যাগের উপরে রাইট ক্লিক করছি, রাইট ক্লিক করে আমরা পি ট্যাগে ইন্সপেক্ট এলিমেন্ট করছি। ফন্ট আমাদের প্রপার্টি কি হবে বলেন দেখি? কালার কি হবে? FFF। ফন্ট সাইজ অ্যাটলিস্ট 26 পিক্সেল, তো না খুব বেশি বড় হয়ে যায়। আমরা একটু আমাদের ডিজাইনটা দেখি, ডিজাইন অনুযায়ী আমাদের একটু দরকার ছিল। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করতে পারি, এটা একটু পরে করবো, এখন না। সেটা হচ্ছে আমাদের উইথটাকে আমরা একটু বাড়াই দিতে পারি। মার্জিন একটা আছে এখানে, বাই ডিফল্ট মার্জিন পাচ্ছে, মার্জিনটাকে আমরা বন্ধ করে দিলাম। কারণ যখন আমরা হোভার করছিলাম তখন আমরা একটা উপরে নিচে একটা ইয়েলো বার দেখতে পাচ্ছিলাম, মনে আছে? দেখেন, আমি মার্জিনটাকে যখন আমি হোভার করছি তখন উপরে এবং নিচে একটা ইয়েলো আছে না, ইয়েলো টার্ম, দ্যাট মিনস এটা আমার মার্জিন। আমি মার্জিনটাকে যখনই 0 করে দিচ্ছি, সে তখন ওই ইয়েলো জায়গাটা বন্ধ করে নিচ্ছে। মার্জিনটা বাই ডিফল্ট 15 পিক্সেল থাকবে, ঠিক আছে? সো আমরা মার্জিন 0 করে নিলাম এবং ফন্ট সাইজটা আপাতত একটু বাড়ায় নেই। ফন্ট সাইজ আপাতত 18 পিক্সেল রাখলাম। ফন্ট সাইজটা নিয়ে আমাদের কাজ করতে হবে, আমাদের ডান দিকে আরেকটু জায়গা দরকার। সো আমরা যেটা করতে পারি এখন, এটার লাইন হাইট 45 পিক্সেল, অনেক বেশি হয়ে যায়। এটা লাইন হাইটটা আমরা কমায় 30 পিক্সেল পর্যন্ত রাখতে পারি। ফিনিশিং টাচআপের সময় না, লাইন হাইট আরও কমবে। ফিনিশিং টাচআপ যখন দেবো তখন আরও জিনিসটা পারফেক্ট হবে। ওকে, সো লাইন হাইট আমরা আপাতত 22 পিক্সেল রাখলাম ফর এক্সাম্পল। সো এই কোডটাকে একটু আগে আমাদের সেভ করে রাখি আগে। এখন যদি আমি আপনাদেরকে কোনো নিউজ লেটার দিয়ে দিই, আপনারা কোড করতে পারবেন? 2 জন বলছেন খালি, আর কেউ বলেন না।
ওকে, সোফার আমাদের এই অবস্থা। এখন নিচের প্যাডিংটা আমরা একটু দেখি। আমাদের এখানে কোনো রিপিট ছিল না, ঠিক শ্যাডোটা যেখানে শেষ হয়েছে সেখানে আমাদের ইমেজটা শেষ হয়ে গেছে। সো এইখানে শ্যাডোটা শেষ হয়েছে, তাহলে আমাদের কি হয়েছে এখানে প্রবলেমটা, আমাদের প্যাডিংটা নেওয়া বেশি ছিল, প্যাডিং বটমটা নেওয়া ছিল বেশি। থাকে, এই যে আছে প্যাডিং বা মার্জিন বলতে পারেন না, আমরা তো পুরো ডিভটা নিছি না, H1 ট্যাগ এবং P ট্যাগ দুটাই তো ডিভের মধ্যে নিছি, তাহলে আমরা প্যাডিং দিছি কোথায়, ডিভে দিছি, H1 তো দেই নাই। এই যে আমাদের ডিভ দেখেন, এই যে ডিভ, এটা তো ডিভ নাকি, এই ডিভে তো আমাদের প্যাডিং বটম নেওয়া, দেখেন ঠিক আছে। এটাকে আমরা 85 রাখলাম, তাহলে প্যাডিং বটম কত করতেছি আমরা এখানে 85। কোথায় ছিল প্যাডিং বটম। ইমেল টেমপ্লেট কোড যেহেতু ইনলাইন সিএসএস, এই জন্য আপনাদের অনেকের কাছে জিনিসটাকে অনেক পেইনফুল মনে হতে পারে, বাট যেখানে পেইন আছে সেখানেই সাকসেস আছে, ঠিক আছে। পেইন নাই তো সাকসেস নাই। যখনই ডিমোটিভেটেড হবেন তখন এরকম করে দেখবেন যে একটা ইমেল টেমপ্লেট স্টার্ট হয়েছে আপনার $5 দিয়ে, বিক্রি হয়েছে 400, মানে অর্ডার আছে 487টা। 487টা আমি যদি 500টা অর্ডার ধরি, অ্যাভারেজে $5 করেই যদি ধরি, একবার লোয়েস্ট রেট $5 করেই যদি ধরি, $2500। সরি, আচ্ছা ভাই, আরেকটা কাজ করে গেলাম মানে বলেন। এগুলো যদি আমরা অন্য একটা মানে HTML এর ভিতরে তৈরি করে জাস্ট কপি পেস্ট করে দিয়ে দিই, অন্য একটা HTML এর ভিতরে তৈরি করেন, আচ্ছা তৈরি করার সমস্যা নাই। এবার সেক্ষেত্রে আপনার বা আপনি যখন ইমেলটা সেন্ড করবেন তখন কি হবে, আগে HTML এর ভিতরে তৈরি করে মানে ডিজাইনটা তৈরি করে ওই টেবিলের ভিতরে জাস্ট কপি পেস্ট করতে পারেন। আমি করতে গেলে তো এমনি মাথা গরম হয়ে যাবে। কিন্তু আপনারা কি জানেন, আমি আজকে ফাইবারে 2 জনকে হায়ার করছি ইমেল টেমপ্লেট তৈরি করে দেওয়ার জন্য। একটু কাজ নেই, আমার হাতে এখন কারেন্ট রাইট নাও ইনস্ট্যান্ট 13টা প্রজেক্ট রানিং আছে। আমার একটা অভিজ্ঞতা নিয়ে তারপর প্রশ্ন দেব। আমি মানুষ একা, আমি এট আ টাইমে 13টা প্রজেক্টে মাথা দিতে পারতেছি না। এতদিন যেটা করতাম, যখন আমার হাতে ওয়ার্কলোড বেশি হয়ে যেত, আমি কাজগুলো বাহিরে প্রোভাইড করতাম, ঠিক আছে, বাহিরে প্রোভাইড করতাম। এখন যেটা করতেছি, আমাদের স্টুডেন্টদেরকে যারা বেস্ট স্টুডেন্ট, অন্যান্য ব্যাচের আমি ক্লাস নেই, আমি জানি আপনি ভালো কাজ করেন, আমি জানি উনি ভালো কাজ করতে পারেন, তার কাজের কোয়ালিটি ভালো, আমারই স্টুডেন্ট, তারা আমার কাছ থেকে শিখছে, তাদেরকে আমি এখন কাজগুলো করতে দিচ্ছি, আপনারা করেন, আপনাদেরকে আমি ফাইবারে রেটিং দিয়ে দেবো। এই কাজগুলো সবই ফাইবারে না, আমি ফাইবারে দিয়ে দিচ্ছি কাজ, আপনার এই কাজগুলো যেগুলো কাজ মানে যেগুলো আমার কাছে ওভারলোড হয়। যেমন আমার কাছে এখন 13টা প্রজেক্ট আছে, আপনাদের সাথে কথা বলতে বলতে একটা নোটিফিকেশন একটু আগে উঠছিল, লক্ষ্য করতে, ঠিক আছে, ওটা আমার একটা ক্লায়েন্টের মেসেজ ছিল। তো এখন আমার এতগুলো ক্লায়েন্টের সাথে অ্যাট এ টাইমে কমিউনিকেশন করা আমার জন্য কঠিন। তখন আমি করি কি, কাজগুলো আস্তে আস্তে স্প্রেড আউট করে দিচ্ছি। কাজের মধ্যে দিচ্ছি যারা ভালো স্টুডেন্ট, যাদের কাছে কাজ কোয়ালিটিফুল প্রজেক্ট আমি যাদের কাছ থেকে পাই, তাদেরকে আমি কাজগুলো প্রোভাইড করে দিচ্ছি। কি হচ্ছে, তাদেরও অ্যাকাউন্ট বিল্ড আপ হচ্ছে। এই যে আরেকজন জনথন এলমেলে, আরেকজন ফ্রিল্যান্সার ক্লায়েন্ট আমার এটা হচ্ছে ইউএসএ মিয়ামি। সো এইভাবে আমি এখন কাজগুলো স্প্রেড আউট করে দিচ্ছি। আলটিমেটলি কি হচ্ছে, যারা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে যাচ্ছে তাদেরও রেটিং রিভিউ পাওয়া শুরু হচ্ছে, মার্কেট প্লেসের কাজগুলো নিয়ে তাদের হচ্ছে যে খুব একটা ভালো একটা ইয়া হচ্ছে। যেমন দেখেন, এই ক্লায়েন্ট আমাকে নক দিছে, এই ক্লায়েন্টের সাথে আমার অফিস টাইম, এই যে আমি তাকে আমার আপডেট দিছি, গুড মর্নিং ব্রাদার, ওদের ওখানে এখন সকাল 9:12। এই কোম্পানির সাথে আমি কাজ করতেছি দীর্ঘ 1.5 বছর ধরে, এবং এরা আমাকে কাজ দিচ্ছে রাত, এই যে এখন কটা বাজে, 8টা থেকে 2015 সাল পুরোটা রাত 8টা থেকে সকাল ভোর 4টা পর্যন্ত আমি আমার পিসিতে জেগে থাকতাম, এবং তাদের অফিস টাইমে আমি অফিস করতাম। বুঝতে পারছেন, তাদের অফিস টাইমে আমি অফিস করতাম। সো বুঝে নেন, ওকে। সো এইটুকু সেকশন হলো। এখন আমাদের কাজ কি আছে, এখন আমাদের কাজ হচ্ছে পরের সেকশনটা, তাই না? আর ডান দিকে আমাদের বাম দিকে কিছু জায়গা ফাঁকা আছে, আমরা কি 5 মিনিটের ব্রেক দিতে পারি কিনা? কারণ আমার আসলে কথা বলতে বলতে মাথা হট হয়ে গেছে, একটু দরকার আছে। ওকে, আবার স্টার্ট করতেছি। দেখেন, আমাদের এই ডিফটাতে, আমাদের এই যে টেবিলটা ছিল, এই টেবিলটাতে আমাদের দুই পাশে একটু বর্ডার ছিল, তাই না? আচ্ছা, সো আমরা একটু দুই পাশ থেকে একটু চাপাই দিতে চাচ্ছি, বাট ইমেজটা আমাদের নেওয়া আছে কোথায়? ইমেজটা আমাদের নেওয়া আছে টেবিলে। কি হিসেবে নেওয়া আছে? ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে নেওয়া আছে। টেবিলের ভিতরে আমরা প্যাডিং ডিক্লেয়ার করতে পারবো না, ইমেজটাকে চাপাই নিয়ে আসার জন্য আমরা প্যাডিং ডিক্লেয়ার করতে পারবো না।
তাহলে TDTHTR টেবিল রো এর ভিতরে একটা বা যে এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্টগুলোকে চাপায় নিয়ে আসার জন্য আমরা কি ইউজ করতে পারি? একটা কমন ক্লাস আছে, সেই ক্লাসটা কি? টেবিলের সেল প্যাডিং টেবিলের জন্য। সো আমরা দেখতে পাচ্ছি উপরে সেল প্যাডিং 0, সেল প্যাডিং যদি আমরা 10 করে দেই, সেল আচ্ছা এটা কি হচ্ছে? সেল স্পেসিং, সরি আমরা সেল স্পেসিং এ দিছি, সেল প্যাডিং এ দিতে হবে। সেলফ স্পেসিং হচ্ছে আপনার ভিতর থেকে সে লেখাগুলোকে স্পেস তৈরি করে দেবে একটা। সো দেখেন কোথায় গেল? আমরা সেল প্যাডিং এখানে 10 করলাম, 30 করলাম, সে ভিতর থেকে চাপাচ্ছে, বাট তাহলে আমাদের এর উপরেরটাতে করতে হবে। সেল প্যাডিং আমরা এখানে 0 করে দিলাম, আমাদের উপরে আরেকটা সেল প্যাডিং থাকবে, সেল প্যাডিং এখানে আমরা এটাকে 10 করে দিলাম। সিম্পল। এনি কোশ্চেন, এনি কনফিউশন সো ফার? সেল প্যাডিং হচ্ছে টেবিলের ভিতরে প্যাডিং নেওয়ার জন্য আমাদের ইউজ করতে হয়। আর প্যাডিং, নর্মাল প্যাডিং, ওটা CSS দিয়ে আমরা করতে পারি, বাট টেবিলের ভিতরে প্যাডিং দরকার সেল প্যাডিং। টেবিলের ভিতরে ব্যাকগ্রাউন্ড ইমেজ দরকার জাস্ট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? এগুলো কিন্তু নিউ প্রপার্টি সব ইমেল টেমপ্লেটের জন্য। সো আমাদেরকে কি করতে হচ্ছে? আমরা ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম এই টেবিলে, এই টেবিলের উপরে আমাদের একটা TD ছিল, TR টেবিল রো, টেবিল সেল প্যাডিং 15, সেভ, রিলোড, সরি ওই যে টেবিলে দিলেন ওই টেবিলটা যে লোগো লাগানো হয়েছে ওইটার টেবিল না? তাই কি? মানে টোটাল টেবিল এটার পড়ছে, তাহলে সমস্যা নাই। ও আচ্ছা, হ্যাঁ এখানে টেবিলের ভিতরে টেবিল আছে, সো আমাকে টেবিলের ভিতরের টেবিলটা দিতে হবে। সো এখন উপর ঠিক আছে, নিচটা ঠিক আছে, ঠিক আছে? এখন দেখেন আমি আর একটু কাজ করব, আর একটু কাজ আমি করি। আমার ফন্টগুলো নিয়ে কাজ করতে হবে, ফন্ট ফ্যামিলি নিয়েও কিন্তু কাজ করতে হবে। ফন্ট ফ্যামিলি নিয়েও কিন্তু আমি এখনো কাজ করিনি, কারণ আমার পিএইচডিতে ফন্ট ফ্যামিলিটা আছে অন্য ফন্ট ফ্যামিলি। সরি, প্যাডিং তাহলে কমাই দিতে হবে, এটার হাইট উইথ কমাই দিতে হবে, আমাদের এটা নিয়ে কাজ করতে হবে। এটা নিয়ে আমরা ফন্ট নিয়ে আমরা এখনো কাজ করিনি। আমরা যে প্যাডিং কমাই দিছি, যেহেতু সেল প্যাডিং কমাই দিছি, এই জন্য এটার ইয়েটা কমে গেছে। সো সমস্যা না, আমরা আপাতত 16 পিক্সেল করলাম। দরকার হলে পারে ফন্ট ওয়েটকে আমরা বাড়িয়ে বোল্ড করে দিলাম, বাট বোল্ড এখানে কাজ করবে না, সম্ভবত কাজ করবে না, কারণ ফন্ট ফ্যামিলি অ্যাড করা নাই। ফন্ট সাইজ 16 পিক্সেল। সো আমরা প্যারাগ্রাফ ট্যাগের আপাতত ফন্ট ফ্যামিলিটা ফিনিশিং টাচআপের সময় এটা ফিনিশিং টাচআপ দেবো, বাট আপনারা আগে বুঝেন যে কাজ কীভাবে করতেছেন। ফিনিশিং টাচআপে ফন্ট ফ্যামিলি, ফন্ট স্টাইল, হাইড উইথ সব কিছু নিয়ে কাজ করবো। সো ফর নাও আমাদের 2টা সেকশন কমপ্লিট, ঠিক আছে? 3 নাম্বার সেকশনটাতে আসি এখন আমরা। 3 নাম্বার সেকশনটা একটু দেখেন। সো 3 নাম্বার সেকশন আমরা দেখতে পারতেছি আমাদের এইটা একটা ইমেজ হিসেবে নিতে হচ্ছে, কারণ এটা আমাদের টোটালটা একটা ইমেজ হিসেবে আসে, ঠিক আছে? সো আমরা এই টোটালটাকে একটা ইমেজ হিসেবে এখানে ব্যবহার করব। আর এই কন্টেন্টটা আমরা দেখে বুঝতেছি এই কন্টেন্টটা চেঞ্জ করার প্রয়োজন আপাতত হবে না। সো যদি না হয়ে থাকে আমরা এই কন্টেন্টটাকে একটা ইমেজ হিসেবে, এখন এই টোটাল সেকশনটাকে একটা ইমেজ হিসেবে জাস্ট বসায় দিতে পারি। বাট এই কন্টেন্টটা যদি একটা রেট হতো, মানে বলতে পারেন একটা প্রোডাক্টের রেট কিংবা প্রোডাক্টের নেম, সেক্ষেত্রে এটা যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারতো। বাট আমরা বুঝতেছি যে এই জায়গাটা অ্যামাজনের জন্য, অ্যামাজনে আমি যা ইচ্ছা যা কিনতে চাই তাই আমি কিনতে পারবো, এই জন্য এটা আমার ডাইনামিক করার দরকার নাই, অর্থাৎ কন্টেন্ট করার দরকার নেই, এটাকে আমি ইমেজ হিসেবেই করে নিতে পারবো। আর যদি মনে করেন যে হ্যাঁ এটাকে আপনি কন্টেন্ট হিসেবে ইউজ করবেন, তাহলে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে নেন, ব্যাকগ্রাউন্ড ইমেজটা সেট করেন, উপর দিয়ে জাস্ট টেক্সটটা বসায় দেন, দ্যাটস ইট। তো টেক্সটটা আমরা কি করতে পারি? টেক্সটটা আমরা লেয়ারটা সিলেক্ট করতে পারি, টেক্সটটাকে বন্ধ করে দিতে পারি, ইমেজটাকে ক্রপ করে নিতে পারি, পারি কিনা? ঠিক আছে? বাট আমি আপাতত এই পুরো সেকশনটাকে এইভাবে ইউজ করতেছি। সো কি করতে হবে আমাকে তার জন্য বলেন? মডিউল রোটাই আমি নিলাম, আবার বসালাম। এখানে আমার ডিভ টিপ দরকার আছে? দরকার নাই। এখানে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ দরকার আছে? আমার তো এখানে উপরে আমি কোনো HTML রাখতেছি না, সো আমার তো ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে দরকার নাই, ঠিক আছে? আমাদের এটার উইথ কি ছিল? ফুল উইথ। সো ঠিক আছে, ফুল উইথের জন্য আমরা এখানে উপরে যে সেল প্যাডিং 15 পিক্সেল দিছিলাম, দরকার আছে আমাদের? দরকার নাই। কি করতে হবে এখানে? জাস্ট ইমেজ ট্যাগ আমরা কি অ্যাড করবো এখানে? ইমেজটা কই একটু খুঁজি, অ্যামাজন ল্যাপটপ।
বসাই দিলাম, রিলোড দিলাম, অ্যামাজন ল্যাপটপ চলে আসছে, বাট আমাদের উইথ নষ্ট করে দিছে, তাই না? সো আমাদের উইথ নষ্ট করে দিচ্ছে, কারণ কি আমরা এটার উইথ কত পার্সেন্ট হবে সেটা ডিফাইন করে দেইনি। আর ডিফাইন না করে দেওয়ার কারণে কি হয়েছে, সে তার ডিফল্ট যে উইথটা আছে সে ডিফল্ট উইথটা সে নিয়ে নিচ্ছে। এখন দেখেন আমরা উইথ 100% যদি ডিফাইন করে দিই, সে আমার বডির কন্টেইনারের 100%টা সে পাচ্ছে, এবং কন্টেইনারের 100% অনুযায়ী সে সুপার ফিট। সো আমি এটাকে চাচ্ছি 100% না করে 80% করতে, আর 80% না 90% করব, এবং মার্জিন 0 অটো করে দেব। ডিসপ্লে ব্লক এখানে লাগে না, কারণ আমার একটাই এলিমেন্ট, ঠিক আছে? ওকে, নো প্রবলেম। I have to declare a style tag. Then যা প্রপার্টিগুলো ছিল সেই প্রপার্টিগুলোকে ভিতরে দিয়ে দেবো। এখন যদি আমি আপনাদেরকে বলি ইমেল টেমপ্লেটটা পুরোটা আপনাদেরকে ডেভেলপ করতে হবে, পারবেন কি পারবেন না বলেন? পারবেন? তাহলে টাইমটাকে এখন একটু কমাই। টাইমটাকে কমায়ে আমি কিভাবে ইমেল টেমপ্লেটগুলো সেন্ড হচ্ছে সেটা আপনাদেরকে দেখাই। এই যেটুকু কোড করলাম এটা আপনারা কিভাবে রিসিভ করবেন এইটা আপনাদেরকে দেখাই। কি বলেন? এই কোডটাকে আপনি কিভাবে সেন্ড করবেন জানা দরকার আছে তো নাকি? নাই, অবশ্যই জানা দরকার আছে। ওকে, সো আমি ইমেজটা এটা ক্লোজ করলাম। কোনটা? এইটা। এখানে যদি একটা বাটন থাকতো, ফর এক্সাম্পল আমাদের ডিজাইন আমরা আসলাম, ডিজাইনে এসে দেখতেছি এইখানে কোনো কিছু নাই, কন্ট্যাক্ট আস, কন্টেন্ট, অ্যামাজন অপশন, ইমেইল। এখানে আমাদের আসলে প্রোডাক্ট রিলেটেড কিছুই নেই। এবং ক্লায়েন্ট যদি আপনাকে বলে দেয় আমি এই কলে ক্লিক করলে অথবা কন্ট্যাক্ট আসে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে, সেটা আমরা করতে পারি, সেখানে আমরা এটা ইউজ করতে পারি। এটা আপনাকে কখন বলবে? এটা সাবমিট করার পরে? ক্লায়েন্টের যদি রিকোয়ারমেন্টস থাকতো ক্লায়েন্ট আমাকে আগেই বলে দিত। এখন ক্লায়েন্টের যেহেতু এখন পর্যন্ত আমাকে ওই রিকোয়ারমেন্টস দেয় না, জাস্ট খালি বলছে পিএইচডি থেকে HTML মানে পিএইচডি থেকে ইমেল টেমপ্লেট বা নিউজলেটার আমাকে ডেভেলপ করে দাও, আমি জাস্ট সেটাই করতেছি। ডেসক্রিপশনে থাকবে, ডেসক্রিপশনে থাকবে, এটা মেইন। ক্লিয়ার? ওকে, সো দেখেন এখন আমি কাজ করতেছি। এখন আমাকে ইমেজগুলোকে, এইটা একটা ইমেজ, এইটা সেকেন্ড ইমেজ, এই ইমেজগুলোকে আমাদের কোথায় আপলোড করতে হবে? সার্ভারে আপলোড করতে হবে। কোন সার্ভারে? যে কোনো ক্লাউড সার্ভারে। ক্লাউড সার্ভারে আপলোড করার পরে কি হবে? আমরা ইমেজটা লিংক পাবো, তাই না? তো ঠিক আছে, পিসি স্লো হয়ে গেছে আমার। লগ ইন হয় না কেন? সমস্যা না, লোডিং আর থাকবে না। নেট স্পিড আজকে একটু খারাপ আমাদের অফিসের। বিশেষ করে শুক্রবার আসলে পরে শুক্রবার উইকেন্ডের ক্লাসগুলো তো নিতেই পারি না। আমার সার্ভারে যে কি আছে আমি নিজেই জানি না। আপনাদের সার্ভার আছে কার কার? একজনের খালি? বাদ বাকিতে সার্ভার নাই? আপনাদের নেক্সট 1 মান্থের ভিতরে 100% সার্ভার লাগবে, ঠিক আছে? আপনাদের নেক্সট 1 মান্থের ভিতরে 100% নিজেদের নামে সার্ভার লাগবে। রিজন বিহাইন্ড দ্যাট, ক্লায়েন্টকে ডেমো দেখাতে হবে। কোথায় দেখাবেন? গুগল ড্রাইভ এখন হোস্ট করা বন্ধ করে দিয়েছে, এবং HTML CSS কোড। সো সার্ভার লাগবে, নিজের পোর্টফোলিও ওয়েবসাইট লাগবে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে ঢোকার জন্য। সো সার্ভার লাগবে। ওয়ার্ডপ্রেস করছে, আমরা ওয়ার্ডপ্রেস লোকাল হোস্টের চেয়ে সার্ভারে কাজ করবো সব। কেন সার্ভারে কাজ করবো? লোকাল হোস্টে কিছু লিমিটেশন আছে, সার্ভারে কোনো লিমিটেশন নেই। সো নিজেকে যদি একজন ওয়েব ডেভেলপার হিসেবে এস্টাবলিশ করতে চান মার্কেটপ্লেসে, 100% আপনার নিজের নামে, আমি আবারও বলতেছি নিজের নামে একটা করে সার্ভার রাখা উচিত।
যেখানে আপনার পোর্টফোলিও ওয়েবসাইটটা থাকবে, আপনার কাজগুলোর স্যাম্পল থাকবে, যেটা দিয়ে আপনি নিজেকে প্রমোট করবেন, নিজেকে ব্র্যান্ড তৈরি করবেন। এটাকে ফুল নেম হতে হবে না নিকনেম হলে হবে? ইটস আপ টু ইউ। ফুল নেম হতে পারে, নিকনেম হতে পারে, এনিথিং। নাম দিয়ে দিতে হবে, সরি, নাম দিয়ে দিতে হবে। আপনি যদি আপনার শর্ট নেম দিয়ে করতে পারেন তাহলে আপনি বেনিফিটেড হবেন কোথায় জানেন? আপওয়ার্কে আপনি অ্যাকাউন্ট খুলছেন, আপনি আপওয়ার্কে একটা ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবেন, আপনি আপনার লিঙ্ক প্রোভাইড করছেন, হবে কি ক্লায়েন্ট দেখবে আপনার নেম এবং আপনার সার্ভার ম্যাচ করতেছে, তো একটা ট্রাস্টের ব্যাপার আছে এখানে। ARF ইমেইল, ক্লায়েন্ট রিসোর্স, এটা হচ্ছে ক্লায়েন্ট রিসোর্স। সো ক্লায়েন্ট রিসোর্সে আমি আরেকটা ফোল্ডার তৈরি করি, নাম দিয়ে হচ্ছে কিনা আমাদের এই ওয়েবসাইটটার নাম ছিল প্রাইভেট লেভেল। প্রাইভেট লেভেল, মানে এইরকম ডিজাইনেরই হয় সব? ইয়েস স্যার। এর চেয়েও হার্ড ডিজাইন আছে, এর চেয়ে ইজিও ডিজাইন আছে। কমনলি কি সবাই মানে একটা টেমপ্লেট ইউজ করে? ডিজাইনটা, এই ডিজাইনটা যেটা আমরা এডিট করতেছি এখন সবাই করে না, যারা কোড বুঝে, যারা ফ্যাসিলিটিস বুঝে তারা করে। যেমন আমি এটা ইউজ করি, তার পিছনে কারণ হচ্ছে আমি অনেক ইমেল টেমপ্লেট ঘাটাঘাটি করছি আমার লাইফ, অনেক ডেভেলপ করছি অনেক ইমেল টেমপ্লেট, ঠিক আছে? নিজেই গুণে বলতে পারবো না, নিজে আপনাদেরকে স্যাম্পল দেখা শেষ করতে পারবো না, কিন্তু এই ইমেল টেমপ্লেটের এসে আমার সাকসেস রেশিওটা বেড়ে গেছে, কারণ এখানে আমার CSS এর জন্য সমস্ত কোড করে দেওয়া আছে, রেসপন্সিবিলিটির জন্য সমস্ত কোড করে দেওয়া আছে। আমার এখানে টাইম কমপ্লেক্সিটি, আমার ক্লায়েন্ট আমার কাছ থেকে 1 ঘন্টার ভিতরে একটা ইমেল টেমপ্লেট ডেভেলপ করে চাচ্ছে, সো আমি 1 ঘন্টার ভিতরে তাকে আমি এত লাইন কোড কেমনে দেবো? কিন্তু ভাই ক্লায়েন্ট যদি এই ডিজাইন না চায় সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে ডিজাইন প্রোভাইড করবে, এবং ডিজাইন তো আমরা আমাদের মতন করে করতেছি, ডিজাইন তো আর আমরা কপি পেস্ট করতেছি না কোথাও থেকে। এখন পর্যন্ত আমরা সোফার যে 3টা সেকশন করছি, ডিজাইন কোথাও কপি পেস্ট আছে? পাইছেন? CSS কি আমাদের নিজেদের ছিল? ইমেজ কি আমাদের নিজেদের ছিল? কন্টেন্ট কি আমাদের নিজেদের ছিল? জাস্ট আমরা একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট, একটা প্লাগইনের মতন ডেভেলপ করে দেওয়া আছে, সেটাকে ইউজ করতেছি, সেম অ্যাজ গেট বুটস্ট্র্যাপ। ওকে, সো কোথায় নিউজলেটার 2? আমরা একটা কাজ করি, কি ইমেজ এখন পর্যন্ত আপলোড করছি? এটা ইউজ করছি, এটা ইউজ করছি, তারপরে মনে করেন যে লোগোটা ইউজ করছি, তারপরে সবগুলো আমি আপলোড দিয়ে রেখে দিই, আবার কে কখন আপলোড দেয়। আমাকে এখানে একটা করে আপলোড দিতে হচ্ছে, আমি সবগুলো কিন্তু একসাথে আপলোড দিতে পারতেছি না। সবগুলো একসাথে আমি আপলোড দিতে পারবো, তাহলে আমাকে জিপ করে নিতে হবে সব। আগে ফাইলটা জিপ করে নিতে হবে, আর না কিন্তু জিপ, ঠিক আছে? ওকে, আমার মোটামুটি ডান, সবগুলো ইমেজ নেওয়া, ব্যাক করলাম। সরি, ফাইল জেনারেট করতে পারেন, FTP ক্লায়েন্ট ম্যানেজার করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, সো দেখেন আমার ইউআরএল এর লিঙ্ক, ক্লায়েন্ট রিসোর্স, দেন আমার ফোল্ডারটা কি নামে তৈরি করছিলাম? প্রাইভেট লেভেল, তাই না? প্রাইভেট লেভেল স্ল্যাশ কি অ্যামাজন ল্যাপটপ ছিল আমাদের একটা, তাই না? এটা আমরা ইউজ করছি, অ্যামাজন ল্যাপটপ। ইমেজটা কি আসে? ইমেজটা নেব, কপি করব, ইমেজটা আমরা কোথায় দিব? এই যে সোর্স, ক্লিয়ার? সেভ করলাম। আমাদের উপরে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ছিল, তাই না? ব্যাকগ্রাউন্ড ইমেজ .png। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ কোথায়? নিচে। ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে এই জায়গায় দিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে লোড হচ্ছে, ইউআরএল কি ঠিক আছে? ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে কপি করলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজের ইউআরএলটাকে রিপ্লেস করে দিলাম, ঠিক আছে স্যাররা? দেন কি দরকার ছিল আমাদের? আরেকটা লোগো। অ্যামাজন ল্যাপটপ আমরা প্রথমেই ইয়ে করে ফেলছি, সো লোগোটাকে নিলাম। কোথায় লোগোর কোড? কোথায়? Here is the logo code, logo.png. সো পেস্ট করে দিলাম। আর 1 ঘন্টা। ওকে, logo.png তে আমরা রিপ্লেস করে দিছি। এখন যদি আমরা আমাদের ইমেল টেমপ্লেটে আরেকবার দেখতে চাই,
ওকে, আমাদের ইমেজ লোড হচ্ছে, সবগুলো ইমেজ পারফেক্টলি লোড হচ্ছে। নিচের সেকশনগুলো কিন্তু আমরা কাজ করিনি। ওকে, বাই ডিফল্ট যা আছে তাই থাকলো। এখন দেখেন আমি আপনাদেরকে কি বলছিলাম, কোডটা নিতে হবে তাই না? কোডটা কিভাবে নেব আমরা? কন্ট্রোল এ, সব সিলেক্ট করছি, কপি করলাম, সবগুলো কোড কপি করলাম, ব্রাউজার থেকে বের হয়ে আসলাম। আপাতত আমি ইমেলটাকে টেস্ট করতে চাচ্ছি, টেস্ট যে আমার ইমেল টেমপ্লেটটা আমার ডেভেলপমেন্ট পারপাসে ইমেইলে যে ঠিকমতো কাজ করতেছে কিনা সেইটার টেস্ট করতে চাচ্ছি। সো আমি গুগলে আসবো, একটা অনলাইন টেক্সট এডিটরকে আমি ইউজ করব এখন, সেটা হচ্ছে পুটস মেইল, লিটমাস পুটস মেইল। এই লিঙ্কটাতে আমি যাব, এই লিঙ্কটাতে যে আমি ইমেল সেন্ড করব এবং ইমেল সেন্ড করে দেখব আমার ইমেলটা সোফার যেটুকু ডেভেলপ করছি পারফেক্ট কি না। ঠিক আছে, ক্রিয়েট এ নিউ টেস্ট ইমেইল বাটনটাতে ক্লিক করলাম। ওকে, সো আমাকে এই যে বডিটা কি আছে এখানে, শুধু এডিটর, জাস্ট একটা এডিটর। কোনো ইমেজ আপলোডের কোনো অপশন আছে, কোনো ফাইল আপলোডের কোনো অপশন আছে? জাস্ট কোডটাকে পুরোটাকে এখানে পেস্ট করে দিলাম আমরা। আর কিছু করছি? পুরো কোডটাকে এখানে পেস্ট করে দিয়েছি, যে কোডটা আমাদের এতক্ষণ ছিল। এখন রিসিপিয়েন্টস মানে কাকে পাঠাচ্ছি, ফর এক্সাম্পল আমার পার্সোনাল ইমেলটা ইউজ করি। ওকে, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, সাবজেক্ট একটা দিতে হবে টেস্টিং, টেস্টিং পারপাসে আমি এই ইমেল অ্যাড্রেসে সেন্ড করতেছি। ওকে, সেন্ড ইমেইল। কিছুটা আসার কথা, একটা কনফার্মেশন মেসেজ তো আছে উপরে ঘুরতেছে, এটা নেট তো স্লো। এই যে কনফার্মেশন পাইলাম, ইউর টেস্ট হ্যাজ বিন সেন্ট। আমরা একটু ইমেইলে যাব, রিলোড দেব, নেটের এই অবস্থা হলে ওরা ভালো লাগে নাকি? সোফার আমরা যেটুকু ডেভেলপ করছি সেটুকুকে আমরা এখন ইমেল টেমপ্লেটের মাধ্যমে দেখতে পারতেছি। সো এটা যদি একটা HTML ফাইল হতো, মানে HTML একটা ওয়েবসাইটে কোড হতো, আমাদেরকে এইভাবে আসতো না? আসতো কি? আসতো না। সো ইমেল টেমপ্লেট কিভাবে কাজ করে, ইমেল টেমপ্লেট কিভাবে সেন্ড করতে হয়, অথবা ইমেল টেমপ্লেট এই পুটস মেইল যে প্ল্যাটফর্মটা আমি ইউজ করলাম এইমাত্র অনলাইন, এটা ছিল জাস্ট ফর টেস্টিং পারপাস, নট বিজনেস পারপাস। বিজনেস পারপাসের জন্য আমাদেরকে কি করতে হবে? মেইলচিম্প নামে আরেকটা প্ল্যাটফর্ম আছে, যে মেইলচিম্পে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, প্রিমিয়াম অ্যাকাউন্ট হতে হয়। তাহলে আমরা যখন এই মেইলটা রিসিভ করছিলাম তখন এখানে pushmail@pushmail.litmus.com এই অ্যাড্রেসটা আসছে। আমি এই অ্যাড্রেসটাকে কাস্টম করে আমি আমার অ্যাড্রেস দিতে পারবো, আমার কোম্পানির নাম দিতে পারবো, তার জন্য প্রিমিয়াম অ্যাকাউন্ট লাগবে। ক্লিয়ার সবাই? ক্লাস ভালো লাগছে কি লাগে না বলেন? ভালো লাগছে? জি, তাহলে দাও লাগবে না, জাস্ট আপনারা শিখলে পরে আমি খুশি হব। ঠিক আছে? না হয়েছে পারি না, পারেন না, ইয়া দেবো আমি আপনাদেরকে, অ্যাসাইনমেন্ট দেবো এটার উপরে, খুবই ইজি। আমি যেরকম হার্ড কাজ করতেছি এরকম হার্ড কাজ আমি আপনাদেরকে দেবো না। আমার কাছে আরো কিছু পিএইচডি আছে যেগুলো দেখলে পারে মনে করেন যে এখনই আপনারা মানে মাথা ঘুরে পড়ে যাবে। আমি এখনই আপনাদেরকে ফার্স্টে হার্ড কাজ দেবো না, আমি আপনাদেরকে প্রথমে খুবই সিম্পল একটা ইমেল টেমপ্লেট আজকে আপনাদেরকে আপলোড করে দেবো। ক্লিয়ার? আর আপনারা করবেন কি, সেই ইমেল টেমপ্লেটটা ডেভেলপ করে আমাকে নেক্সট ক্লাসে আপনারা দিবেন। আর আমি আমার অ্যাকচুয়ালি আপনাদের কাছে আমি একটু কথা বলে রাখি, আপনাদের একটু কর্পোরেশন আমার দরকার। আমার পড়ানোর স্টাইলটা হয়তো আপনারা দেখছেন, আমি জানি না আপনাদের কাছে ভালো লাগছে কি লাগে না আমি সেটা জানি না, বাট আমার অধিকাংশ পড়ানো থাকবে এরকম লাইভ, যেটা মার্কেট প্লেস রিলেটেড।
যেখানে আপনারা কিছু কাজ করতে পারবেন। আমার অধিকাংশ বড় থাকবে আমরা দিতেই চাই। ঠিক আছে। এখন কিছু কিছু ক্ষেত্রে আমার কাছ থেকে একটু মিস্টেক হয়ে যায়, আমিও তো একটা মানুষ, তাই না? আর আমার মিস্টেকটা হয় হচ্ছে আমার মাথার উপরে প্রেশার অনেক বেশি, দায়িত্ব অনেক বেশি, আমি নিতে পারি না সবসময়, মাঝে মধ্যে আমি অসুস্থ হয়ে যাই। তো যেমন আপনাদের অনলাইন ক্লাসে নেওয়ার কথা ছিল আমার, বাট আমি টোটালি মানে এতটা পরিমাণ অসুস্থ হয়ে গেলাম যে ইদানিং প্রায় দেখতেছি আমার রাত্রেবেলা 10টা 11টা 12টার পর আমার জ্বর আসতেছে, ভোর পর্যন্ত জ্বর থাকতেছে। তো যেই কারণে মেইনলি আমি আপনাদের দুটো ক্লাস আমি 2 দিন নিতে চেয়েও আমি নিতে পারিনি। তবে আমি নেক্সট ক্লাসের আগে অবশ্যই চেষ্টা করবো আপনাদের একটা অনলাইন ক্লাস নেওয়ার। ক্লিয়ার? সো আপনারা একটু আমার সাথে কোঅপারেট করবেন, এটা আমি আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করব। কি ঠিক আছে? তবে হ্যাঁ, এতটুকু আমি কনফিডেন্টলি বলতে পারবো, যারা আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন আমি তাদের শেষ দেখে যাব, যে আপনারা মার্কেট প্লেসে কাজকে আমরা না পেয়ে থাকি। ঠিক আছে, থ্যাংক ইউ। আর আজকে তাহলে আমি এইটুকুই রাখছি। নেক্সট ক্লাসে আপনাদেরকে আমি যে অ্যাসাইনমেন্টটা দিয়ে দেবো আজকে রাতে, সেটা খুবই সিম্পল ইমেল টেমপ্লেট হবে, খুব একটা বেশি খাটনি আপনাদেরকে করতে হবে না, কমপ্লেক্সিটি আমি বেশি দেবো না। বাট হ্যাঁ, আপনারা এইভাবে ইমেল টেমপ্লেটটা ডেভেলপ করবেন, নিজেরা টেস্ট করবেন, আমাকে দেখাবেন। ক্লিয়ার? এবং যদি কোনো প্রবলেম ফেস করেন, খালি ক্লাসে বসে থেকে দেখলে পারে কিন্তু হবে না, যখন করতে যাবেন নিজে, তখনই কিন্তু আসল চ্যালেঞ্জটা, এবং তখনই কিন্তু প্রবলেমগুলো ফেস করবেন। এবং ওই প্রবলেমগুলো যদি ফেস করতে পারেন, আমার কাছে আসেন। বৃহস্পতিবার দিনটা আমি দুপুর 3টা পর্যন্ত আমার কনসালটেশন আওয়ার, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রত্যেকটা ফ্যাকাল্টি মেম্বার যেরকম কনসালটেশন আওয়ার থাকে, বৃহস্পতিবার মানে আজকের দিনটা আমার দুপুর 3টা পর্যন্ত, সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত আমার কনসালটেশন আওয়ার। যদি আমি এই সময় অফিসের অন্যান্য কাজে বিজি থাকি, বাট এই সময় যদি কেউ কনসালটেশন নিতে আসে, তাকে ফার্স্ট প্রায়োরিটি দিই আমি। ক্লিয়ার? এটা আমি সবগুলো ব্যাচে বলে রাখি। সো আপনাদের যদি কারো ইন্ডিভিজুয়াল সলিউশনের প্রয়োজন থাকে, বা সাপোর্টের দরকার হয়, বা হেল্পের দরকার হয়, আপনারা কাজ করতেছেন বুঝতেছেন না, ক্লাসে বুঝতেছেন না, আপনাদের আলাদা করে 1 by 1 বসা দরকার, আমার সাথে যোগাযোগ করেন, চলে আসেন। ক্লিয়ার? বাট শিখতে আসছেন, টাকা খরচ করে শিখতে আসছেন, টাকার অবশ্যই একটা মূল্য আছে। সো আপনার শেখা, আপনি ইনভেস্ট করছেন, আপনি শিখে তারপরে যাবেন, এই যেটা আপনার হতে হবে। ক্লিয়ার সবাই? ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। অ্যাটেন্ডেন্স নিলাম না, পরের দিন দেবো। ভাই ভিডিওটা কি আপনি আপলোড করে দিলেন নাকি দেন পেন ড্রাইভ দেন।